আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি ভোটের আগে রাজনৈতিক প্রতিহিংসার কথা বলেছিলেন। তাহলে এটা কি বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা? আমি এটা নিয়ে সায়ক বাবুর কাছে যাব। রাজনৈতিক বিশ্লেষক সায়ক ঘোষ চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। সায়ক বাবু, তাহলে সুজিত বসুর গ্রেপ্তারিকে আপনি কি বলবেন? এটা কি রাজনৈতিক প্রতিহিংসা? দেখুন, রাজনৈতিক প্রতিহিংসা বিজেপির ক্ষেত্রে সুজিত বসুকে গ্রেপ্তার করে কোন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা হবে কিনা আমি এটা মনে করি না। কারণ সুজিত বোস তৃণমূলের সেরকম কোনো তাত্ত্বিক বা বিচারধারাগত নেতা ছিলেন না। এটা হতে পারে যে বিজেপিতে নতুন কোনো নেতা গেছেন সদ্য, যার প্রধান শত্রু সুজিত বোস। সব্যসাচী দত্তের গতিবিধি আপনারা একটু দেখতে পারেন, ঠিক আছে? উনি কিন্তু বিজেপির মুখী হয়েছেন। এবার উনি ওখানে গিয়ে উনি কিন্তু বিজেপির সঙ্গে যোগাযোগ, শুভেন্দুর সাথে যোগাযোগ, উনি গিয়ে কি এই সুজিত বোসের গ্রেপ্তারের বিষয়টি ত্বরান্বিত করলেন? কারণ সুজিত বোসের যদি দক্ষিণ দমদম পুরসভার পুরনিয়োগ দুর্নীতি এটা শুধু নয়, এর সঙ্গে সুজিত বোসের যে সম্পত্তি হয়েছে সেই সম্পত্তিটা নয়াঞ্জলি বুঝিয়ে হয়েছে, এবং সেই রকম অনেক অবৈধ পুকুর আছে সেগুলো বুঝিয়ে হয়েছে। সেইটা দক্ষিণ দমদমের অন্যান্য পুরপ্রধানও করেছে। কামারহাটিতে আপনারা গিয়ে দেখবেন কিরম ভাবে পুকুর বুঝিয়ে তারা বাড়ি তৈরি করেছে। প্রতিটা পুরসভার চেয়ারম্যান এর সঙ্গে যুক্ত। কিন্তু সুজিত বোস একটু হাই প্রোফাইল হয়ে গেছেন, উনি অনেকের সাথে শত্রুতা করে ফেলেছেন। এবারে কথাটা হলো, এটা মনে করার কিন্তু কোনো কারণ নেই যে সুজিত বসু বিরাটভাবে বিজেপি বিরোধী বা ওই গোছের কিছু। ওর কিন্তু একাধিক বিরোধী দলের নেতার সঙ্গে ব্যবসা আছে। দিব্যেন্দু অধিকারীর সঙ্গে ওর বা শুভেন্দু অধিকারী পরিবারের সঙ্গে ওর দীঘায় মন্দারমণিতে হোটেল আছে কিনা সেটা একটু খুঁজে দেখা হোক। বুঝতে পারলেন তো? তো কাজে এইটা আমি শুধুমাত্র মানে বিজেপি রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ আমি বলবো না। এর ভেতর আছে, এর মধ্যে ওর বিরুদ্ধে কিছু লোক আছে যারা বিজেপিতে গিয়ে হয়তো তার বিরুদ্ধে তদন্ত ত্বরান্বিত করছে। কিন্তু এই তথ্য বিজেপির এর আগেও ছিল, নয়তো হঠাৎ করে সরকার গঠনের 4-5 দিন বাদেই বিজেপি এদেরকে ধরতে লেগে যেত না। তার মানে এই তথ্য ছিল এবং তারপরে বিজেপি বসেছিল। যদি তথ্য থেকে থাকে তাহলে তখন ব্যবস্থা নেয়নি কেন? হঠাৎ করে তারা কেন ব্যবস্থা নিচ্ছে? তার মানে এটা হলো জমি কি বলে খালি করার একটা লড়াই চলছে। পুরো ভোটের আগে যে যেখানে শক্তিশালী তৃণমূলীরা একটু রেজিস্ট্যান্স দিতে পারে সেই জমি বিজেপি এবার খালি করবে। আমি এইভাবে বিষয়টাকে দেখতে চাইছি। তবে সুজিত বোস মানে কি করে সম্পত্তি বৃদ্ধি করলো, কিরকম গাজোয়ারি করলো, তার প্রত্যক্ষদর্শী আমি আছি। ফলে আমি সুজিত বোসের হয়তো কোনো ডেভিলস অ্যাডভোকেট হব না। সুজিত বোস প্রচন্ডভাবে দুর্নীতিগ্রস্ত, হয়তো বা জনসম্পর্ক ওনার খুবই ভালো, বিশেষ করে দক্ষিণদারি এলাকায়, কিন্তু উনি প্রচন্ডভাবে দুর্নীতিগ্রস্ত। কিন্তু এটা সুজিত একা নন। এবার কি বলে দেবরাজ চক্রবর্তীকে খুঁজে দেখা হোক, বা ওখানকার কামারহাটির চেয়ারম্যানকে খুঁজে দেখা হোক, বড়নগরের চেয়ারম্যানকে খুঁজে দেখা হোক। এরকম তৃণমূল টোটাল পশ্চিমবঙ্গে যে 118টা মিউনিসিপ্যালিটি, 7টা পৌর নিগম আছে, প্রত্যেকটা চেয়ারম্যানই কোনো না কোনো ভাবে এভাবে পুরোদণ্ডিতে যুক্ত হয়েছেন। ফিরহাদ হাকিম তো বিরাট ভাবে যুক্ত আছেন, ওদের দেখা যাচ্ছে বড় চেয়ারম্যানরা যুক্ত আছেন। তা হঠাৎ সব ফেলে সুজিত বোস কেন? তার মানে কেউ একজন বিজেপিতে ঢুকেছেন বা বিজেপিতে ঢুকতে চলেছেন, যিনি সুজিত বোসের হলো মানে প্রচন্ড শত্রু, এবং সেই বিজেপি সেই ভদ্রলোকের ওই প্রাইম প্রপার্টি গুলো চাই। একদম আমাদের প্রতিনিধি সাহেববাবু, আমাদের প্রতিনিধি রাহি যে বিষয়টা তুলে ধরলেন যে গতকাল রাতে সুজিত বসুকে অ্যারেস্ট করার পর তাকে যেখানে বসিয়ে রাখা হয়েছিল, যেখানে আইনজীবীরা বসেন, মাথার ওপর ফ্যান চলে, এরকম একটা জায়গায় বসিয়ে রাখা হয়েছিল। আমি আরেকবার রাহির কাছে যাব। রাহি, তুমি যেটা বলছো যে সুজিত বসুকে যেখানে বসিয়ে রাখা হয়েছিল, এটা কি সিজিও কমপ্লেক্সের ভেতরে সেই জায়গাটায়, মানে অ্যারেস্ট করার পর যেখানে আইনজীবীরা বসেন, ইডির যে রুমগুলো রয়েছে, ইডির যে অফিসটা রয়েছে, সিজিও কমপ্লেক্সে তো আরো অনেক অফিস রয়েছে, ইডির যে অফিসটা রয়েছে যে বিল্ডিং এ, তার ভেতরে যেখানে আইনজীবীরা বসেন সেখানে সুজিত বসুকে রাতে বসতে দেওয়া হয়েছিল? না না ইন্দিরা, বিষয়টা হচ্ছে যে তাকে যখন দয়রা আদালতে বা ব্যাংশাল কোর্টে যখন নিয়ে আসা হয়, কোর্টের ভেতরে কিন্তু যেটা নিয়ম, কোর্টের নিয়ম হচ্ছে যে কোর্টের ভেতরে যখন কাউকে অভিযুক্তকে নিয়ে আসা হচ্ছে তখন তাকে একবারে কোর্টের যে যে হেফাজত রয়েছে সেই হেফাজতের মধ্যে বসতে হবে। অর্থাৎ তাদের যে কোর্টের যে জেল হেফাজত রয়েছে সেই জেল হেফাজতের মধ্যে তাদেরকে থাকতে হবে। কিন্তু সুজিত বসুর ক্ষেত্রে যেটা হয়েছিল, তাকে একেবারে যেখানে আইনজীবীরা, সাধারণ মানুষরা থাকেন, বসেন, বা কোনো ভিআইপি এলে তাদেরকে সেখানে বসতে দেওয়া হয়। কোর্টের কোনো কাজে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বড় বড় জজ সাহেবরা আসেন, ইয়ে করেন, তাদেরকে যেখানে বসতে দেওয়া হয় সেই জায়গায় কিন্তু বসেছিলেন সুজিত বসু, এবং একেবারে ফ্যানের তলায়, পাখার তলায় তাকে বসিয়ে রাখা হয়েছিল।
কেন এই ভিআইপি ট্রিটমেন্টটা তিনি পাবেন এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেন উকিলদের একাংশ। তারা গিয়ে একেবারে বিক্ষোভ দেখাতে শুরু করেন, পুলিশের সামনে বিক্ষোভ দেখান, এবং তার পরবর্তীতেই একবারে যখন বিক্ষোভ দেখানোর এই বিক্ষোভ প্রতিবাদ তারা জানান, পরবর্তীতে পুলিশ তখন তড়িঘড়ি যুদ্ধকালীন তৎপরতায় সুজিত বসুকে সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে একেবারে যে লক আপ রয়েছে, মানে আদালতের যে লক আপ রয়েছে সেই আদালতের লক আপের মধ্যে তাকে রাখা হয়। তার আগে পর্যন্ত তাকে কিন্তু লক আপের মধ্যে ঢোকানো হয়নি, তাকে একদম ভিআইপি হিসেবে ট্রিট করা হচ্ছিল। তাকে অন্য জায়গায় বসতে দেওয়া হচ্ছিল, যেখানে বাকি সবার জন্য যারা বিক্ষুব্ধ, যারা উকিলরা ছিলেন, যারা গিয়ে সেখানে গিয়ে প্রতিবাদ দেখান, তাদের বক্তব্য হচ্ছে যে তারা বলছেন যে যেখানে দাঁড়িয়ে একটা আইন রয়েছে, আইনের যে নিয়ম রয়েছে সেই নিয়মের বাইরে গিয়ে কেন কাউকে কাজ করা হবে, কেন কারোর জন্য এক্সট্রা ফেসিলিটিস দেওয়া হবে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে ভিআইপি ট্রিটমেন্ট কেন তিনি পাচ্ছেন এই নিয়ে উকিলরা কিন্তু প্রশ্ন তোলেন। তারপরেই কিন্তু পুলিশকে দেখা যায় তড়িঘড়ি একেবারে সুজিত বসুকে, তিনি যেখানে বসেছিলেন একদম পাখার হাওয়ার তলায়, তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে একদম যে জেল লকআপ রয়েছে সেই জেল লকআপের মধ্যে তাকে রাখা হয়েছে। 12:30টার সময় তার একেবারে যে এজলাসে নিয়ে যাওয়ার কথা সওয়াল জবাব পর্বের জন্য। এবং এই যে ঘটনা তার মধ্যে সুজিত বসুকে নিয়ে কিন্তু একেবারে প্রশ্ন উঠছে। রাহি, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি শায়ক বাবুর কাছে যাই। শায়ক বাবু, আপনি শুনলেন যে আমাদের প্রতিনিধি রাহি যে কথাটা বলছেন, যে যখন তাকে বানশাল কোর্টে নিয়ে যাওয়া হলো তখন তাকে নির্দিষ্ট জায়গায় না বসিয়ে তাকে যেখানে ভিআইপি বসা গেলে যেখানে বসেন সেখানে, মানে সুজিত বসুর সঙ্গে ভিআইপি ট্রিটমেন্ট। দেখুন, এটা অসাবধানতাবশত হয়েছে কিনা আমি জানি না, কিন্তু যদি আমি এটা পলিটিক্যালি বিশ্লেষণ করি তাহলে আমার মনে হচ্ছে সুজিত বোসের ইতির পরে একটি পুনশ্চ আবার হতে পারে, ইতির পরে পুনশ্চ হতে পারে। ঠিক আছে, মানে সুজিত বোস ঠিকঠাক জানেন যে বিধাননগরের কোথায় কি আছে, কিভাবে আছে, এবং আমরা আগেও দেখেছি বিজেপির ক্ষেত্রে এরকম অনেক ওয়াশিং মেশিন ব্যবহার করা হয়েছে। এবারে এটা সেই ওয়াশিং মেশিন কিনা এটা আমাদের আগামী দিনে আমরা দেখতে পাবো। আর দ্বিতীয় নম্বর, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যতই দোষী হয়, যতক্ষণ না দোষের অভিযোগ প্রমাণিত না হয়েছে, তাকে একটু হিউম্যানলি ব্যবহার করা তো দরকার আছে। মানে এটা এমন নয় যে আপনার সাথে কারোর মানে হঠাৎ করে আপনি তাকে গ্রেপ্তার করলেন, করার পরই তাকে আপনি হাতে শেকল দিয়ে নিয়ে চলে গেলেন, তাকে মাটিতে বসতে দিলেন। এটাও ঠিক মানে উন্নত দেশে এরকম ভাবে ব্যবহৃত হয় না। তা উনি পাখা, গরমের সময় পাখা নিয়েছেন, এখনো তো অভিযোগ প্রমাণিত হয়নি, সেটা ঠিক আছে। কিন্তু আমরা এটাও আশ্চর্য হব না যদি কালকে আমরা দেখি যে এই সুজিত বোস ওয়াশিং মেশিনে ধুয়ে বিজেপির দিকে হয়তো আর চলে গেলেন। ওটা কালকে দেখবো, ওটা আজকে দেখার দরকার নেই। আজকে যে প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট সেটা খানিকটা অভ্যেসের জন্য হয়েছে, আর খানিকটা হলো কি কিছুটা মানে কি বলবো, এটা সহানুভূতিও বলা যেতে, সহানুভূতি বলবো না, এটা হলো হিউম্যানলি ট্রিটমেন্ট টুয়ার্ডস মানে একজন হাই প্রোফাইল যিনি এই সেদিনও দমকল মন্ত্রী ছিলেন। ঠিক আছে, তো সেই জায়গাটা আমাদের এখানে তো ভিআইপি কালচার একেবারে পুরো রন্ধে রন্ধে চলে এসছে, সেই জন্য তাকে দেওয়া হয়েছে। কিন্তু আগামী দিনে এটা দেখার দরকার যে সুজিত কেন, অন্যরা কেন নয়।